আমরা হয়তো অনেকেই জানি আমাদের বাংলাদেশ এবং সিঙ্গাপুর প্রায় একই সময়ে স্বাধীনতা অর্জন করেছে, কিন্তু আজ দেখেন সিঙ্গাপুর বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে অন্যতম একটি। প্রযুক্তিগতভাবেও তারা অনেক বেশি এগিয়ে। অন্যদিকে একই সময়ে স্বাধীনতা অর্জন করা আমাদের দেশের কি অবস্থা? সবসময় দরিদ্রতা লেগেই থাকে, অবকাঠামোহীনতা, সবসময় পরিবেশ দূষণের মধ্য দিয়ে চলা, আরও সকল বিষয়ে আপনাদের অবশ্যই জানা। কিন্তু কখনো কি ভেবেছেন কেন আমরা উন্নত দেশগুলোর তুলনায় এত বেশি পিছিয়ে? কেন আমাদের আজ এই অবস্থা? 1960 থেকে 70 দশকের দিকে আমাদের বাংলাদেশের মতো সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, পৃথিবীর আরও অনেকগুলো দেশের অবস্থা প্রায় একই ছিল, অর্থাৎ দরিদ্রতা, অবকাঠামোহীনতা, পরিবেশ দূষণ এবং যুদ্ধবিধ্বস্ততার মধ্য দিয়ে চলা। কিন্তু আজ সিঙ্গাপুর ধনী দেশগুলোর মধ্যে অন্যতম একটি, দক্ষিণ কোরিয়া প্রযুক্তিতে বিশ্ব নেতা, মালয়েশিয়া অর্থনীতিতে শক্তিশালী। তাহলে আমরা কেন পিছিয়ে? সেই উত্তর খোঁজার আগে চলুন দেখে আসি তারা কিভাবে সফল হলো। তাদের এই সাফল্যের পিছনে তাদের কোনো ভাগ্য বা কোনো আলাদিনের আশ্চর্য চিরাগ নয়, ছিল সঠিক সিদ্ধান্ত। হ্যাঁ, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াই তাদের আজ এই সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়েছে। ওই সকল দেশগুলোতে তখন যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা কঠোর নেতৃত্ব গড়ে তোলে। প্রথমেই তারা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে এবং সেটা বাস্তবায়ন করেও ছাড়ে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি রাষ্ট্রীয় আইন ভঙ্গ করে দুর্নীতি করত তাকে কোনোভাবেই ক্ষমা করা হতো না। আর সেই সকল বিষয়গুলো দেখে বাকি দুর্নীতিবাজরা ফেরেস্তা হয়ে যায়। আপাতত বন্ধ নেয় দুর্নীতি। আর অনেক বিশেষজ্ঞরা বলেন তারা এই দুর্নীতিকে বিদায় করতে পারাটাকেই সাফল্যের একটি বড় অংশ। তারা শিক্ষা নিয়ে একটি স্লোগান তৈরি করে, শিক্ষা আগে পরে বিলাস। তারা তখন শিক্ষা ব্যবস্থায় প্রচুর পরিমাণে বিনিয়োগ করতে শুরু করে, কারণ তারা হয়তো জানতো যে জাতি যত বেশি শিক্ষিত সেই জাতি তত বেশি উন্নত। তারা স্কিল ভিত্তিক শিক্ষার উপর সর্বোচ্চ গুরুত্ব দেয়, অর্থাৎ কারিগরি শিক্ষা গ্রহণ করা এক প্রকার সবার জন্য বাধ্যতামূলক করে দেয়। তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করত। তারা 5 বছর বা 10 বছরের ভবিষ্যৎ পরিকল্পনা করে কোনো কাজ করত না। তারা 30 থেকে 40 বছরের ভবিষ্যৎ পরিকল্পনা করে প্রত্যেকটি পদক্ষেপ গ্রহণ করত। তাদের সমাজে কাজের একটি সংস্কৃতি ছিল, অর্থাৎ ওই সমাজে যে যত বেশি পরিশ্রম করবে তাকে তত বেশি সম্মান দেওয়া হতো। যেমনটা আমাদের সমাজে যার যত বেশি টাকা আছে তাকে তত বেশি সম্মান দেওয়া হয়। হয়তো অনেকেই বুঝতে পেরেছেন আমরা কেন পিছিয়ে। সত্যটা কষ্টের, কিন্তু বলতেই হবে। আমরাও পরিকল্পনা করি কিন্তু তার বাস্তবায়ন করতে পারি না। আমাদের দুর্নীতি, অর্থ পাচার, অর্থ লুটপাট সেগুলোকে আর বাস্তবায়ন করতে দেয় না। খুব আফসোস তখন লাগে যখন দেখি আমাদের দেশের উন্নয়নের টাকা উন্নয়নে না গিয়ে মাঝপথে উড়াল দিয়ে উন্নত দেশে গিয়ে আমাদের প্রিয় অভিভাবক তার পরিবারকে উন্নতি করে। আমরা কখনো সফল মানুষকে অনুসরণ করি না, পারলে আরও কিছু সমালোচনা করি। কোনো দেশ কখনো রাস্তা বা বিল্ডিং দিয়ে উন্নত হয় না, উন্নত হয় মানুষের চিন্তায়। যে দেশের যেই নাগরিকটি চিন্তা করে আমি করলেই কি হবে, সত্যি বলতে সেই দেশ কখনোই এগোয় না। কিন্তু যেই দেশের যেই নাগরিকটি চিন্তা করে আমার থেকেই শুরু হবে, সত্যি বলতে সেই দেশকে কখনো ধরে রাখা যায় না। স্কিলের অনেক বেশি অভাব। আমাদের দেশে ডিগ্রি আছে কিন্তু প্রয়োজনীয় দক্ষতা নেই। স্কিল ভিত্তিক শিক্ষা ও বাস্তব দক্ষতার কোনো বিকল্প নেই। যদিও আমাদের নতুন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেছেন যে তিনি স্কিল ভিত্তিক শিক্ষা অর্থাৎ কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিবেন। যেটা গবেষণা করেছে সেটা হচ্ছে কারিগরি শিক্ষার মাধ্যমে দেশের উন্নতি, প্রবৃদ্ধি এবং আর্থসামাজিক উন্নয়ন করা, সেটাই আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। কতখানি গুরুত্ব দিবেন সেটা দেখার অপেক্ষা। দেশের সবচেয়ে বড় সম্পদ হলো যুব সমাজ। এই যুব সমাজকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে দেশ দ্রুত এগিয়ে যাবে। বিদেশ নির্ভরতা কমিয়ে নিজেদেরকেই উৎপাদন করতে হবে, অর্থাৎ পাশের দেশ ইন্ডিয়া থেকে আলু পেঁয়াজ আসবে আর আমরা সেটা খাবো, সেই চিন্তা বাদ দিয়ে নিজেদের কিভাবে উৎপাদন বৃদ্ধি করতে হবে সেই পদক্ষেপ নিতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে কঠোরতা। আইন সবার জন্য সমান হলে দেশ বদলাতে সময় লাগে না। যদিও নতুন সরকার গঠন করা দল বিএনপি তাদের নির্বাচনী প্রচারণার এক ইশতেহারে বলেছিলেন তারা দুর্নীতিকে কমিয়ে আনবেন। কতখানি কমিয়ে আনতে পারেন সেটি এখন দেখার অপেক্ষা। এবং আমি মনে করি আমাদের দেশকে উন্নয়ন এবং শান্তি প্রতিষ্ঠা করতে হলে সবার আগে আমাদের রাজনৈতিক দলগুলোকে ঠিক করতে হবে। কারণ এত সময় যে বিষয়গুলো বললাম সে সকল বিষয়গুলো পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয় এই রাজনৈতিক দলগুলোর মাধ্যমে, অর্থাৎ যখন যারা ক্ষমতায় থাকে তারা এগুলোকে পরিচালনা এবং নিয়ন্ত্রণ করে। সুতরাং তাদের এই পরিচালনা এবং নিয়ন্ত্রণ করার সময় তাদের কোনো ভুল সিদ্ধান্ত যদি আমাদের চোখে পড়ে তাহলে সাথে সাথে সেটার প্রতিবাদ গড়ে তুলতে হবে। আর প্রতিবাদী বা গড়ে তুলব কিভাবে? কারণ আমরা যে মৃত্যুর অনেক বেশি ভয় পাই, কারণ আমরা তো চির অমৃত থাকতে চাই। তো সবশেষে আমরা নতুন সরকারের কাছে আশাবাদী যে তারা দেশের দুর্নীতিকে জিরো টলারেন্সে বাস্তবায়ন করবেন, ওই স্কিল ভিত্তিক শিক্ষার উপর গুরুত্ব দিবেন এবং দেশকে উন্নত ও শান্তি প্রতিষ্ঠা করতে যা যা করা প্রয়োজন তারা সেগুলোই করবেন। এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।